Shambhavi Productions. শাম্ভবী প্রোডাকশনসের উদ্যোগে আজ প্রদর্শিত হতে চলেছে লেখক শুভাঞ্জন চট্টোপাধ্যায়ের বেহেশত গল্পটি। আমরা অনুরাগীদের ভালোবাসা ও সমর্থনকে পাথেয় করেই এগোতে চাই। আপনারা ইতিমধ্যেই আমাদের প্রতিটি গল্পকে পছন্দ করেছেন, আর আগামী দিনেও করবেন বলেই আমরা বিশ্বাস করি। নতুন ধরনের বিষয়গুলিকে তুলে ধরতেই আমরা বেশি আগ্রহী। আপনাদের পছন্দের উপরে ভিত্তি করেই আমরা আগামী প্রেজেন্টেশনগুলো আনতে ইচ্ছুক। আপনারা আপনাদের নিজস্ব লেখনী আমাদের মেল আইডিতে সেন্ড করে দিতে পারেন। সমস্ত ডিটেলস নিচে দেওয়া ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আসুন এবার জেনে নিই লেখক শুভাঞ্জন চট্টোপাধ্যায়ের সম্পর্কে কিছু কথা। প্রথম লেখালেখি শুরু স্কুল ম্যাগাজিনের মধ্য দিয়ে, তারপর কলেজ, ইউনিভার্সিটির সুভেনির, ওয়াল পত্রিকায় সাহিত্য চর্চার পথ পেরিয়ে কাঁচরাপাড়া অঞ্চলের বেশ কিছু স্থানীয় পত্রপত্রিকায় ছোট গল্পও প্রকাশিত হয়েছে। ফেসবুক গ্রুপের বেশ কিছু ম্যাগাজিনে শারদীয়ার সংখ্যায় ছোট বড় গল্প প্রকাশ পেয়েছে। অজস্র লাইক, কমেন্ট কিংবা মন্তব্যের আতিশয্যই যে লেখক পরিচিতির মাপকাঠি একেবারেই বিশ্বাস করেন না তিনি। লেখালেখির চর্চায় নিজের ভালো লাগা, মনের আনন্দটুকুকেই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে থাকে তার কাছে। লেখা একটা সাধনা, তাকে সাধনা স্তরেই উন্নীত করতে চান তিনি। শুরু করতে চলেছি আজকের গল্প, শুভাঞ্জন চট্টোপাধ্যায়ের বেহেশত গল্পটি। সন্ধ্যা নেমে এসেছে বেশ খানিকক্ষণ আগে। পূর্ণিমার তারাগুলো যেন ঝলমল করছে মর্মর সৌধের বুকে। প্রধান ফটকের ভিতর দিয়ে এগিয়ে গেলাম। কাজু বাগানকে বাঁহাতে রেখে চারিধারে গোলাপ, ড্যাফোডিল, আশ্চর্য রকম সুন্দর ফুলরাজিতে সুসজ্জিত চাহারবাগ উদ্যানের ভিতরকার যমুনা নদী নিঃসৃত ঝর্ণার জলধারায় সৃষ্ট রাতের আলো মাখা পুষ্করিণীর পাশ দিয়ে একটু একটু করে এগিয়ে গেলাম সেই অপার্থিব সৌন্দর্যের দিকে। আমার পিছনে গোলাম মোহাম্মদ নামে এক বৃদ্ধ গাইড। এখানে ঢোকার কিছু আগেই সে আমার সঙ্গ নিয়েছে। আদ্যন্ত সাদা উলের চাদরে ঢাকা, চাপ দাড়িওয়ালা, 6 ফুট লম্বা, হিল হিলে চেহারার মানুষটা তরতর করে হেঁটে গেল শ্বেত পাথরের সোপান বেয়ে মিনারের কাছে। মাথার উপরে থালার মতো পূর্ণিমার চাঁদ, এক অদ্ভুত আলো আধারী পরিবেশ চারিদিকে, শীতের হিমেল হাওয়া, মার্বেলের শিলায় পা রাখা মাত্র জ্যোৎস্না রাতের রোমাঞ্চ যেন তার সবটুকু সৌন্দর্য নিয়ে গ্রাস করলো আমার মনকে। কিন্তু আজ এমন এক মুহূর্তে জায়গাটা এরকম জনপ্রাণীহীন কেন? নিজের মনকেই বললাম, লোকজনের মাঝে বোধহয় এই সৌন্দর্যকে এত অন্তরঙ্গভাবে উপভোগ করা যেত না। এই মার্বেল শিলায় পা দিয়ে একাকী নিজেকে কেন যে এত ভাগ্যবান মনে হচ্ছে বারবার। এই অপার্থিবতার মাঝে নিজেকে বিলিয়ে দেবার জন্যই যেন জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করেছিলাম আমি, যার টানে পুজোর ছুটি কাটাতে একা একাই ছুটে এসেছি কলকাতা থেকে সুদূর এই আগ্রায়। বাদামি পাথরের সোপান দিয়ে হাঁটতে হাঁটতে কুহকিনী সৌধের দিকে তাকিয়ে কথাটা যেন অজান্তেই বেরিয়ে এলো আমার মুখ থেকে, লাভ পোয়েম ইন আ মার্বেল, স্টেইনলেস। অনতি দূরে মথুরা অয়েল রিফাইনারি থেকে নিঃসৃত বাতাসে ভাসমান দূষিত গ্যাসীয় আবরণী পাথরের গায়ে যতটুকুই সংশ্লেষ ঘটাক না কেন, এই সুউচ্চ স্থাপত্যের বিস্ময় বা মুগ্ধতা আজও যে অকৃত্রিম, এতটাই কলঙ্ক মুক্ত সে। তবে এই দূষণ সৃষ্টিকারী পৃথিবী ভবিষ্যতের জন্য আশঙ্কার বার্তা রেখে যায় বই কি। মিনারের সামনে দাঁড়িয়ে থাকা গোলাম মোহাম্মদ একটু হেসে বিশুদ্ধ হিন্দিতে আমায় বলল, আসুন আসুন জাহাপানা, দেখে নিন চারিদিক। প্রেম আর হাহাকার কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে পাথরের প্রতিটি খাঁজে খাঁজে, কোনায় কোনায়।
এমন মুহূর্ত আর পাবেন না জীবনে। এই নীরবতা, নির্জনতার মধ্যে দিয়েই তো তারা আসে, রোজ রাতে আসে। কারা যেন কথা বলে ফিসফিস করে। এইসব কাহিনী বংশ পরম্পরায় শুনে আসছি। আগ্রা শহরের প্রতিটি মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। এসেই যখন পড়েছেন, একবার তার আস্বাদ নেবেন না? আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে গুলাম। বলতে পারতাম, সেই অদৃশ্য লোকের মানুষগুলোর সঙ্গে তুমি বুঝি মোলাকাত করেছ? যুক্তিতর্কে গেলাম না। যাওয়ার মতো মানসিকতাও তখন আমার নেই, কারণ সেই মুহূর্তে আমার অন্তঃকরণ জুড়ে শুধুই বিচরণ করছে তাজ। অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখছি, আর মন প্রাণ ঢেলে উপভোগ করছি চাঁদনি রাতে মার্বেল গাত্রে আঁকা চিরন্তন প্রেমের স্বর্গীয় রূপকে। আমার সহযোগী বলে চলে, সম্রাট প্রিয়তমাকে ধরে রাখতে পারেননি বেশি দিন। চতুর্দশ সন্তানের জননী হতে গিয়ে নিজেকে বিসর্জন দেয় সেই অপ্সরা রাজেন্দ্রাণী। বিরাট বিরহী বুকে আঁকড়ে থাকা সেই স্মৃতি আজও অমর, চিরন্তন, চিরকালের জন্য। যে স্মৃতি কথা বলে ওঠে কালের স্রোত বেয়ে। কিন্তু এর বাইরে আর কি কেউ কথা বলে ওঠে না? তাজমহল তো সেই হাহাকারেরই আরো এক রূপ। নৈশব্দের আড়ালে কিছু শুনতে পাচ্ছেন জাহাপনা? অদ্ভুতভাবে হেসে উঠল গুলাম মোহাম্মদ। আমার থেকে হাত কয়েক দূরে উদ্যানমুখী মিনারের এক পাশে দাঁড়িয়ে আছে সে। কোটরগত চোখ দুটো তাকিয়ে আছে আমার উত্তরের অপেক্ষায়। মণিগুলো আশ্চর্য রকম নীল। নিচের চার বাগ উদ্যানের সুরম্য পুষ্করিণীর জলে প্রতিবিম্বিত তাজমহলের ভেসে চলা আবছায়া রূপের মতোই রহস্যময় সে দৃষ্টি। এবার আমার কাছে এগিয়ে আসে গুলাম। ফিসফিস করে বলে, আমি যা বলবো তা শুধু অনুভব করুন, ঠিক শুনতে পাবেন। সমাধিস্থলের মূল প্রবেশপথের দিকে তাকান একবার। গম্বুজের দেওয়াল গাত্রে আঁকা জারি, ছেদযুক্ত সূক্ষ্ম সূচিকর্মের অদ্ভুত নির্মাণ শৈলী, খোদিত কোরআনের বাণী, বৃহদাংশ জুড়ে মমতাজ মহলের অকুণ্ঠ প্রশস্তি সমন্বিত অলঙ্কার সমৃদ্ধ এমন সুনিপুণ হস্তাক্ষর শিল্প, মুঘল ক্যালিগ্রাফির এই আশ্চর্য নিদর্শন যার মস্তিষ্ক প্রসূত। ফটকের গায়ে ওই দেখুন, ফার্সিতে খোদাই করা সে নাম জলজল করছে আজও। পারস্যের নামজাদা চারুলিপিকার আমানত খাঁ। ওই দেখুন, ছত্রে ছত্রে জলজল করছে মূল স্থপতিকার আহমেদ লাহোরি নামটুকু। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে 1632 থেকে 1653 22 বছর ধরে হুমায়ুনের মাজার, ইমাদউল্লাহর মাজার, তিমুরের গুরি আমির, দিল্লির জামি মসজিদের গঠনশৈলীকে সামনে রেখে ইন্দো ইরানীয় তুরস্কের স্থাপত্য রীতির আশ্চর্য সংমিশ্রণে একটু একটু করে গড়ে তুলেছিলেন যে স্বপ্নের তাজ। সেসব রক্তের দাগ অনাদিকাল ধরে চাপা পড়ে আছে এই পাথরের স্তূপের নিচেই। আসুন আসুন জাহাপানা। পাথরের গায়ে এই যে দেখছেন ভুবন ভোলানো খাঁচকাটা শিল্পকর্ম, মোজাইক শিল্পের এমন অদ্ভুত নমুনা দিল্লির প্রখ্যাত পাথর খোদাইকারক
চিরঞ্জিলাল ছাড়া আর কেই বা পারত সৃষ্টি করতে? ওই অত্যাশ্চর্য মোচাকৃতি গম্বুজ, স্বর্ণখচিত চূড়া, যা সৃষ্টি করবার জন্য সুদূর অটোমান সাম্রাজ্য থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল ওস্তাদ ইসমাইল খাঁকে। গম্বুজের পদ্মফুলের চূড়ায় শোভিত এককালের ওই চাঁদ, শিংযুক্ত স্বর্ণদণ্ড, ওর যিনি সৃষ্টিকর্তা, লাহোরের সেই ওস্তাদ কাজিম খাঁ, মানুষের মাঝে আজ কোথায় তার অস্তিত্ব বলতে পারেন? আর ওই ষাঁড় বলদে টানা শয়ে শয়ে গাড়িগুলো, বেলুচিস্তান, পারস্য, মাকারান, রাজস্থান থেকে আনা দুষ্প্রাপ্য পাথর বোঝাই করে পশুগুলোর পিঠে চাপিয়ে কিরকম নিষ্ঠুরভাবে তাদের নিয়ে আসা হয়েছিল দূর দূরান্ত দিয়ে সম্রাটের প্রেমের সৌধ গড়ে তুলতে। যে হাজার হাজার লোকগুলোকে কোমরে দড়ি বেঁধে ব্যবহার করা হয়েছিল সেদিন কপিকল ঠেলে ঠেলে পাহাড় প্রমাণ পাথরগুলোকে গাঁথার কাজে, সাধারণ মানুষের চোখে আজও তারা অবহেলিত, সম্রাট নামক রাষ্ট্রযন্ত্রের দ্বারা নিষ্পেষিত। জনতা আসে, অখণ্ড সৌধের অনুপম রূপ দেখে চলে যায়, সৌন্দর্যের রসটুকু ছেঁকে নেয়। কজন শুনতে পায় প্রেমের ফলকে হাহাকারের কাহিনী? কেই বা শুনতে চায়? 22 বছর ধরে 22,000 মানুষের শ্রমের ফসল একদা মহারাজা জয়সিংহের কাছ থেকে প্রাপ্ত এই সুবিশাল জমিকে মাটির পাহাড় দিয়ে ভরাট করল যারা, একের পর এক বৃহদাকৃতির পাতকুয়োর উপরিভাগে সুউচ্চ বেদি নির্মাণ করে গড়ে তুলল সমাধি সৌধের বজ্রকঠিন ভিত। তার উপরে পাথর কেটে কেটে সাজিয়ে তোলা হলো সম্রাটের এক আকাশ স্বপ্নকে। সেই পাথর কাটার শব্দ, কপিকলের আওয়াজ, মিনার চত্বরের অলিন্দে অলিন্দে, দিঘি, ঝর্ণা, কাজু বাগান, সুরম্য উদ্যান বাটির চারপাশে আজও যে ঘুরে ঘুরে বেড়ায়। তারপর একসময় সূর্য যেমন করে ঢলে পড়ে ক্লান্ত অবসন্ন পথিকের মতো পৃথিবীর এক কোণে, সে শব্দ ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে, মিলিয়ে যায় না একেবারে, এক অদ্ভুত করুণ সুরের রাগিনী হয়ে বাজে। বেঁচে থাকে শ্রমিকের বাঁধা পড়া জীবনের অবিচল প্রাণের কেন্দ্রে। সকাল, বিকেল, সন্ধে যে পাথরের রং বদলায় ক্ষণে ক্ষণে, মাতাল করে রাখে পর্যটককে, তার প্রতিটি টুকরো যে আসলে ওই মানুষগুলোর শরীরের এক একটি পাঁজর। এতটাই অবিচ্ছেদ্য ওরা, এতটাই জীবন্ত এ স্মৃতিসৌধ। বাদশাহ বেগমের সাথে সাথে আরো কত প্রাণ হেঁটে চলে বেড়ায় এ চত্বরে। ভাবুন একবার, সৌন্দর্য পিপাসী মানুষের চোখে সে অন্ধকারের বাসিন্দাদের কোনো অস্তিত্বই নেই। তবু দৈবাত কেউ যদি একা একা এসে পড়ে এই পথে, কারা যেন প্রাণপণে টেনে রেখে দেয়, ছাড়তে চায় না কিছুতেই। এই চাঁদনি রাতে এমন একাকী মুহূর্তেই মানুষকে শোনাতে চায় ওরা ভগ্নস্তূপের স্তরে স্তরে চাপা পড়ে থাকা নিজেদের কাহিনী। শুনতে পাচ্ছেন নাকি সেই করুণ সুরের রাগিনী? কান পেতে থাকুন, কান পেতে থাকুন, দেখবেন দেখবেন ঠিক। চমকে উঠে দেখলাম অদ্ভুত দৃষ্টিসম্পন্ন লোকটা কখন এসে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আমার। সাদা চুলগুলো উঠছে এলোমেলো হাওয়ায়। কি দেখছেন জাহাপনা? চাঁদনি রাতে পুষ্করিণীর জলে তাজের প্রতিবিম্বিত ছায়া, এককালের গাছপালার অতি প্রাচুর্য,
সুদৃশ্য ঝর্ণার নিচে নিচে শোভিত বিশাল আকৃতির স্বর্ণপাত্র, যমুনার জলধারা সিঞ্চিত সেসব জলাধার, হস্তচালিত গম্বুজাকৃতির কপিকল, পাথরের গায়ে গায়ে পারস্য মধ্য এশিয়ার দুষ্প্রাপ্য টার্কোয়াজ লাপিস লাজুলি, আফগানিস্তানের বৈদিহ্যমণি সমন্বিত পিয়েত্র দুরার সে অপরূপ কারুকার্য, ক্ষয়িষ্ণু সাম্রাজ্যের অবশেষটুকুর মতোই সে সবই এখন ইতিহাসের গর্ভে। প্রধান সমাধিস্থল সৃষ্টির 5 বছর পর তৈরি সম্রাটের হাতে গড়া ওই সাজানো বাগান, সেও তো কবেই হারিয়ে গিয়েছে। এখন যে উদ্যান চোখের সামনে ভাসছে, এ নেহাতি সেদিনের। ইংরেজের দল নিজেদের খেয়াল খুশি মতো ভেঙে চুড়ে বিলিতি গার্ডেনের আনুষ্ঠানিক ছাঁচে একে গড়ে তুলেছে। কিন্তু পুষ্করিণীর জলের ওই ছায়া, সে তো আর মিথ্যে হতে পারে না। ছায়া আজও ঘুরে ফিরে বেড়ায় এ সৌধের কোনায় কোনায়, অলিন্দে অলিন্দে। প্রেম, অমরত্বের স্মৃতি, হাহাকার ফিরে ফিরে আসে রাতের নির্জনতার পথ ধরে। এসব কথা তো আপনাকে আগেই বলেছি। বৃদ্ধ হয়েছি তো, তাই বারবার ফিরে আসে আবেগ। অনেকে বলবে গল্প কথা, কিন্তু আমি বিশ্বাস করি যমুনার অবশিষ্ট জল আজও রক্তাক্ত হয়ে রয়েছে হাজারো স্থপতির কেটে দেওয়া বৃদ্ধাঙ্গুলের চুঁইয়ে পড়া রক্তে। মার্বেলের গায়ে হাত রেখে বোধহয় অমরত্ব আর হাহাকার সমন্বিত ইতিহাসের সেই নির্যাসটুকুই অনুভব করতে চেষ্টা করছিলাম গোলাম মোহাম্মদের চোখ দিয়ে। একটু কৌতূহলী হয়ে ওকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় থাকো? কেন? এখানেই থাকি। এখানেই থাকি বলতে? এটাই তো আমার পৃথিবী। লোককে পথ দেখিয়ে নিয়ে চলা এ আমার পূর্বপুরুষের জীবিকা। নিশুত রাতের রহস্যে মাখা গা ছমছমে এই পরিবেশ, এই শান্ত সমাহিত অপার্থিব সৌন্দর্যে ঢাকা চারিধার, এ ছেড়ে আমি যাব কোথায়? ওই যে দূরে তাজমহলের দেওয়াল বেষ্টনীর বাইরে বেলে পাথরের সমাধিগুলো, ওর একটা শাহজাহান পত্নী মমতাজের পরিচারিকাদের সমাধিসৌধ, আর বাকিগুলো সম্রাটের অন্য পত্নীদের স্মৃতি বিজড়িত সৌধ। মমতাজকে হারাবার পর ওদেরকে নিকাহ করেছিলেন সম্রাট। সে প্রেম কি তাহলে ছিল আসলে দ্বিচারিতা? তা আমি জানি না। পূর্ব দিকের ওই লাল পাথরের বিশাল আকৃতির ইমারত, যা এককালে জওয়াব মানে মেহমানদের থাকবার ঘর বা অতিথিশালা বলে পরিচিত ছিল, তার পার্শ্ববর্তী কালো পাথরের মেঝের ছক্কাটা ওই মসজিদ। তাজমহলের এই মিনার চত্বর, এখানে রোজ নামাজ পাঠ হয়, আজান হয়, আমি আজান দিই। কাক ডাকা ভোরে শ্বেত পাথর ধুয়ে মুছে পরিষ্কার করি নিজের হাতে। এই মরমর পাথরের গায়ে কোনো কলুষতার কালো দাগ আমি লাগতে দেব না। যে সৌধ কুহকিনীর রূপে যুগ যুগান্ত ধরে মায়ায় বেঁধে রাখে মানুষকে, সে নিজে থেকে কোনোদিনই কলুষিত হতে পারে না। সে তো চায় ধরা দিতে। তার ব্যথা, বেদনা, বিষাদ, অমলিনতা সবটুকু নিয়ে। আমরাই শুধু বাইরে থেকে সে অমলিনতার মাঝে প্রেমকে খুঁজে খুঁজে বেড়াই। আপনার মতো কজনই বা পারে এরকম নিঝুম একাকী পরিবেশে ইতিহাসের নিগড়ে এসে পৌঁছতে? তো এসেই যখন পড়েছেন, অত সহজে কি আর ফিরে যাওয়া যায়? মানে? খিলখিল করে হেসে ওঠে গোলাম মোহাম্মদ। মানে আপনি ইতিহাসকে জড়িয়ে ধরলে
সেও কি পারে আপনাকে না জড়িয়ে থাকতে? ওই দেখুন আগ্রা দুর্গ পরিখার আড়াল থেকে তাকিয়ে রয়েছে। সামনে যমুনা, এক সময় ছিল ভরা জল প্রবাহিত নদী। মুঘল ইতিহাসে যে নদী ছিল বেহেশত বা স্বর্গের নদী। জীবনের শেষ 8টা বছর দুর্গের মুসলমান বার্জে বন্দি দশাপ্রাপ্ত একাকী সম্রাট নিভৃতে ঠিক এমনি করেই আকুল নয়নে অবলোকন করতেন প্রিয়তমার স্মৃতিসৌধের প্রতিবিম্বিত ছায়া। আজ সে যমুনা মরা খালে পরিণত প্রায়, দূষণ সৃষ্টিকারী বদ্ধভূমি। তবু তারা আসে, পাল্টে যাওয়া পৃথিবীর মধ্যে দিয়েই ঠিক পথ চিনে চলে আসে। টান যে এমনই। রাত আরো একটু নিশুতি হলে আস্তে আস্তে ভেসে আসবে ঘোড়ার পায়ের খুঁড়ের রাজকীয় সেই শব্দ, থেকে থেকে রেশাধ্বনি। ওই আগ্রা দুর্গের পথ ধরে থেমে যাবে তাজমহলের ঠিক তোড়গোড়ায় এসে। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হবে চারিধার। আচমকা ঝুমুর পড়া পায়ের কিঙ্কিনির আওয়াজ ঘুরে বেড়াতে শুরু করবে তাজ চত্বরের আনাচে কানাচে। সারা অলিন্দময় বাগানের চারিধার অব্যক্ত প্রেমের অমরত্বের স্মৃতি বুকে নিয়ে। রাত আরো একটু গাঢ় হলেই ইতিহাসের নির্যাস আহরণ করতে করতে হঠাৎই মনে হলো, ভয় দেখাচ্ছে না তো লোকটা? কি জানি। আসুন জাহাপনা, প্রধান ফটকের ভেতর মূল সমাধিস্থলে প্রবেশ করি আমরা, যে সমাধিস্থল সবচেয়ে প্রাচীন। 1643-এর মধ্যে শেষ হয়ে যায় এর নির্মাণ কাজ। আসুন, বলল গুলাম মোহাম্মদ। গম্বুজের নিচেকার ধনুকাকৃতির দরজা দিয়ে ভেতর কক্ষে প্রবেশ করে নির্নিমেষ চোখে তাকিয়ে আছি। দেওয়ালময় অপরূপ সব কারুকার্য, পিয়েত্রোদোরা শিল্পের সর্বোৎকৃষ্ট নিদর্শন যে শিল্পীর হাতে গড়া, পৃথিবীতে স্বর্গের অমরত্বকে প্রতিষ্ঠা করতেই যেন তার জন্ম। আমি প্রাণ ভরে উপভোগ করছি সে ভাস্কর্য, চিত্রশৈলীর আশ্চর্যময়তা। মাথার উপরিভাগে গম্বুজাকৃতি চূড়া থেকে নেমে এসেছে এক প্রকাণ্ড ঝাড়বাতি। জ্যোৎস্নার আলো আধারির মাঝে নির্জন নিভৃত কক্ষে যেন এক অপার্থিবতা, অন্য কার অস্তিত্ব ক্রমশ গ্রাস করতে শুরু করেছে আমায়, যা এতক্ষণ টের পেলেও নিজের মধ্যে হয়তো অনুভব করিনি এতটা। আমার পেছনে দাঁড়িয়ে গুলাম মোহাম্মদ বলল, যেগুলো লতা পাতার খোদাই কার্য, ওগুলো চিরঞ্জিলালের মস্তিষ্ক প্রসূত, ওরই হাতে গড়া। আর বাকিগুলো অলংকার সমৃদ্ধ ফার্সি ক্যালিগ্রাফি, আমানত খাঁয়ের নিজস্ব সৃষ্টি। কিছু মোহাম্মদের বাণী, কিছু আল্লাহর কোলে চিরনিদ্রায় শায়িত মমতাজ প্রশস্তি। যে নিদর্শন গম্বুজের বাইরেও দেখে এলেন। পাথরের খাঁজে খাঁজে কত যে মণিমাণিক্যে উজ্জ্বল হয়ে উঠত সেদিনের এই কক্ষ, সেসব দুষ্প্রাপ্য রত্ন আজ আর অবশিষ্ট নেই কিছুই। আসল ঝাড়বাতিটা 1857-র মহাবিদ্রোহের সময় সব খুলে নেওয়া হয়েছে। যেটা দেখছেন এ বাতি কায়রোর জাদুঘর থেকে আনানো, লর্ড কার্জনের আনুকূল্যে। এমনকি এই প্রাচীন গম্বুজের উপরিতলের চূড়ার একেবারে মাথায় যে স্বর্ণদণ্ডটি একদা স্বর্গের অনুপম আলো হয়ে লোকচক্ষে দৃশ্যমান হতো, 18 শতকের পর আর কেউ সে দণ্ডের অস্তিত্ব খুঁজে পায়নি। বর্তমানে যেটি রয়েছে সেটি কাঁসা অথবা তাম্র নির্মিত কিছু একটা হবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কক্ষে আলো জ্বলছে না কেন? কে জ্বালাবে? লোক কোথায়? মানে কেয়ারটেকার থাকে না?
এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ এখানে থাকে না। আবার সবাই আসবে ভোর হলে। কবরের তলায় ঘুমিয়ে আছে যে ইতিহাস, তাকে জাগানোর সাধ্য বা সাহস কোনোটাই ওদের নেই। বুঝলেন কিছু? মনে হলো যেন স্থির চোখে আমার দিকে তাকিয়ে আছে গুলাম। মুখটা কেমন যেন অন্ধকারে ঢেকে আছে ওর। আলো কম বলেই কি হবে হয়তো। ততক্ষণে আমাকে প্রবলভাবে টানতে শুরু করেছে ওই ওপাশের সুড়ঙ্গের মতো নেমে যাওয়া একটা গহ্বর। আমি কিছু জিজ্ঞেস করার আগেই গুলাম আমায় স্মরণ করিয়ে দিল। তাজের একটা নিজস্ব আলো আছে জানেন তো? সেই আলো কখনো কখনো কাউকে একা একাই টেনে নিয়ে আসে, ঠিক আপনারই মতন। নিজে থেকে যখন এত দূর চলে এলেন, আশা করি বাকি পথটুকুও। চলুন জাহাপানা, এবার ওই গহ্বর ধরে মূল সমাধির কক্ষে প্রবেশ করি। সেখানে প্রবেশের আগে অবশ্য আরো কয়েকটি কক্ষ পড়বে। প্রধান কক্ষে দুটি অমর স্মৃতিফলক রয়েছে, সম্রাট সম্রাজ্ঞীদের নামাঙ্কিত। তার এক স্তর নিচে অপরূপ নকশায় সুসজ্জিত পাশাপাশি দুটো শ্বেত শুভ্র সমাধি বেদী আজও একই রকম অমলিন। সেখানে অনন্ত শয্যায় শায়িত সম্রাট শাহজাহান আর তার পরম প্রিয়তমা পত্নী আঞ্জুমন্দ বেগম। খুব অন্ধকার, কিন্তু অনেকটা গভীর সুড়ঙ্গ। পারবেন তো নামতে? হ্যাঁ হ্যাঁ পারবো, চলো। আমি জানি আপনি পারবেন। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলাম আমি সুড়ঙ্গ পথের দিকে। ঘন অন্ধকার গহ্বর, আন্দাজে বুঝতে পারছি ছোট ছোট সিঁড়ি নেমে গেছে একেবারে সমাধি কক্ষ পর্যন্ত। আসুন, দেখে আসুন বলে আমার সামনে দিয়ে গুলাম নেমে গেল এক পা করে সিঁড়ি বেয়ে। একটু একটু করে সিঁড়ি ভাঙছি আমিও। গুলাম, গুলাম, একটু আস্তে চলো, আমি দেখতে পাচ্ছি না কিচ্ছু। গুলাম। কোনো সাড়া পেলাম না কারো। কোথায় হারিয়ে গেল লোকটা? প্রথম থেকেই ওর চলন বলন হঠাৎ হঠাৎ কিরকম যেন সন্দেহের উদ্রেক করছিল মনে। এবার সেই সন্দেহটা যেন বেড়ে গেল বহু গুণ। এই নিকষ কালো অন্ধকারে মাত্র কিছু সময়ের মধ্যে কোথায় বা হারিয়ে যেতে পারে বৃদ্ধ লোকটা? যতই এ পথর নখদর্পণে থাকুক, এই পরিস্থিতিতে এত কম সময়ে এত তাড়াতাড়ি পথ চলা কোনো মানুষের পক্ষে সম্ভব? গুলাম! জোর গলায় চেঁচিয়ে উঠলাম। চিৎকারের শব্দটা ভেতরের কোন গভীর অতল থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো মাত্র। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। কোথায় দাঁড়িয়ে পড়েছি জানি না। ঘন কালো ছাড়া আর কোথাও কোনো রং নেই চারিপাশে। তবে বেশ বুঝতে পারছি এই সুড়ঙ্গ পথ আরো গভীর সুড়ঙ্গের দিকে নেমে গেছে। কতটা গভীর তা আমি জানি না। অনেক দূর থেকে আসা একটা ঘোড়ার পায়ের শব্দ, সেই সঙ্গে থেকে থেকে রেশাধ্বনি। আমি কাঠের মতো স্তব্ধ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকি, কান খাড়া করে শুনছি শব্দটা। স্পষ্ট থেকে স্পষ্টতর হতে হতে একসময় তাজমহলের প্রধান ফটকের একেবারে সামনে এসে থেমে যায় শব্দটা। মিনিট কয়েক সব চুপচাপ। হঠাৎই আমার কানে পরিষ্কার ভেসে এলো ঝুমুর পরা একটা মেয়েলি পায়ের আওয়াজ। সুড়ঙ্গ পথ ধরে গভীর অন্ধকারের ভেতর থেকে এক পা করে এগিয়ে আসছে সে শব্দ আমারই দিকে। সেই সঙ্গে বিনিয়ে বিনিয়ে একটা হালকা নারী কণ্ঠের কান্নার আওয়াজ। কে যেন উঠে আসছে সিঁড়ি বেয়ে, বুক চাপা কান্নার সাথে নিয়ে। ধাপে ধাপে এক পা এক পা এক পা। ওই রেশাধ্বনি, ঘোড়ার পায়ের আওয়াজ, নারী কণ্ঠের বুক চাপা কান্না, ঝুমুরের শব্দ
যেন কোনো অদৃশ্য লোকের পথ ধরে নিকষ অন্ধকারের মাঝে ঘিরে ধরতে শুরু করেছে আমার চারিপার্শ্বস্থ পৃথিবীকে। বিদ্যুৎ পৃষ্ঠের মতো সর্বাঙ্গে এক অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছে আমার। আমি সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে চলেছি সেই ভয়াল ভীষণ অন্ধকারকে বিদীর্ণ করতে। দিশে হারার মতো এধার ওধার তাকাচ্ছি, শুধু শুধু একটু আলো যদি কোথাও পাই, এক ফোঁটা আলোর রেখা। গুলাম! ডাকটা আবার বেরিয়ে এলো কণ্ঠ নালী চিরে যেন। হঠাৎই নিচেকার গভীর সুড়ঙ্গ থেকে উঠে আসা পুরুষ কণ্ঠের এক প্রবল অট্টহাসে যেন ফেটে পড়ল চতুর্দিক। কি নিষ্ঠুর, কি নির্মম, কি ভয়ানক সে হাসির সুর! আমি প্রাণপণ চেষ্টা করে চলেছি ওপরে উঠতে। আচমকা নিচ থেকে উঠে আসা একটা কার হাত এসে চেপে ধরল আমার পায়ের কাছটা। সে হাত কোনো রক্ত মাংসের হাত নয়, শুধু কয়েকটা হাড়ের সমষ্টি মাত্র। ঘুমটা ভেঙে গেল ঠিক সেই সময়। চোখ মেলতেই দেখি জানলা দিয়ে ভোরের আলো এসে পড়েছে। কাজের লোক রতন চা নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। আমার আগ্রা ভ্রমণের তরতাজা স্মৃতি যে এইভাবে ফিরে আসবে স্বপ্নের পথ ধরে, বুঝতেই পারিনি। আপনারা এতক্ষণ শুনছিলেন শুভাঞ্জন চট্টোপাধ্যায়ের বেহেস্ত গল্পটি। গল্পটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের গল্প পাঠে সূত্রধারের ভূমিকায় আমি ব্রতদীপ, কথকের ভূমিকায় ছিলেন জয়দীপ দত্ত, ভূতের চরিত্রে ছিলেন পিনাকি, সাউন্ড ডিজাইনিং ও এডিটিংয়ে ছিলেন শুভায়ন ও পোস্টারটি ডিজাইন করেছেন গভর্নমেন্ট অভিব্রত। এরকম গল্প আরও শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শাম্ভবী প্রোডাকশনস।